মৌলিক অধিকার টোটাল ছটা। কটা আছে? ছটা। ছটা মৌলিক অধিকার কি কি? সাম্যের অধিকার, স্বাধীনতার অধিকার, শোষণের বিরুদ্ধে অধিকার, ধর্মীয় স্বাধীনতার অধিকার, শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক অধিকার, সাংবিধানিক প্রতিবিধান অধিকার। ছটা মৌলিক অধিকার। ছটা, আগে ছিল সাতটা। সম্পত্তির অধিকারকে অ্যাবলিশ করে দেওয়া হয়েছে। এইবারে এই অধিকারগুলোর মধ্যে মানবাধিকার আছে। ভারতীয় সংবিধানে কোনগুলো মানবাধিকার অ্যাকচুয়ালি? এটা সবার মধ্যে প্রশ্ন যে অ্যাকচুয়ালি আমাদের মানবাধিকার আমরা কোনগুলোকে বলবো। তাহলে এক্স্যাক্টলি আমাদের ভারতীয় সংবিধানে বলে দেওয়া আছে কোনগুলো অ্যাকচুয়ালি মানবাধিকার, সেগুলোকে প্রোটেকশন দেওয়া হয়েছে। তাহলে এর মধ্যে মানবাধিকার কোনগুলোকে আমরা ধরবো? দেখো 14 নম্বরেই বলা আছে ইকুয়ালিটি বিফোর ল, ইকুয়াল প্রোটেকশন অফ দ্য ল। তাহলে আইনের দৃষ্টিতে সমতা আর আইন কর্তৃক সমভাবে রক্ষিত হওয়ার অধিকার। তাহলে এই যে অধিকারটা দেখো, এটা আমাদের সাম্য সমতা প্রত্যেকের দরকার। আইনের দৃষ্টিতে সমতাটা সবার দরকার। না হলে একটা দেখো ধনী ব্যক্তির সাথে তোমার যদি রাস্তায় কখনো ঝামেলা লাগে, তাহলে দেখবে সেই ধনী ব্যক্তিটি যখন পুলিশে আসলো, ঝামেলাটা মেটাতে পুলিশ আসলো, এসে কাকে সাপোর্ট করবে? ধনী ব্যক্তিটিকে। কিন্তু আইনের দিকে সবাই সমান। যখন কোর্টে যাবে পুলিশ সাপোর্ট করতে পারে, কিন্তু কোর্ট দেখবে না কে ধনী কে দরিদ্র, এইসব কিছু দেখবে না। বুঝতে পেরেছো কি বললাম? তাহলে আইনের চোখে সবাই সমান। কোথায় দেওয়া আছে রাইটসটা? সংবিধানে। কত নম্বর আর্টিকেল? আর্টিকেল 14। অধিকার বলতে আমরা কি বুঝি? তাহলে মানবাধিকারকে জানার আগে আমরা কি জানবো? অধিকার। অধিকার বলতে কি বুঝি? অধিকার বলতে বোঝায় সমাজ ও রাষ্ট্রের স্বীকৃতি, সমাজ ও রাষ্ট্রের স্বীকৃতি পাওয়া এমন কিছু সুযোগ ও স্বাধীনতা, এমন কিছু সুযোগ ও স্বাধীনতা যা একজন মানুষ নিজের ব্যক্তিত্বের বিকাশ ও স্বাভাবিক জীবনযাপনের জন্য ভোগ করতে পারে। দেখো ভালো করে বোঝো, আমরা রাষ্ট্র বিভিন্ন অধিকারগুলো আমরা কার কাছ থেকে পাই? রাষ্ট্রের কাছ থেকে। রাষ্ট্র আমাদের স্বীকৃতি। এখন তো রাষ্ট্র আছে, আগে রাষ্ট্র ছিল না, কিন্তু এখন রাষ্ট্র আছে। তাই রাষ্ট্র আমাদের কি করে? বিভিন্ন অধিকারগুলো মানে বিভিন্ন সুযোগ সুবিধা দেয়, সেগুলো হচ্ছে অধিকার। রাষ্ট্রের মধ্যে থেকে ব্যক্তি তার ব্যক্তিত্ব বিকাশের জন্য যে সুযোগ সুবিধাগুলো পায়, সেগুলোই হচ্ছে অধিকার। বুঝতে পেরেছো? মানে অধিকার বিভিন্ন টাইপ আছে। সামাজিক অধিকার, রাজনৈতিক অধিকার, নাগরিক অধিকার, অর্থনৈতিক অধিকার, আইনগত অধিকার। অধিকার অনেক প্রকারের। বুঝতে পেরেছো কি বললাম? কিন্তু তার মধ্যে তাহলে মানবাধিকার কোনগুলো? বুঝতে পেরেছো? তাহলে অধিকার বলতে কি বলছি দেখো, অধিকার বলতে বোঝায় সমাজ ও রাষ্ট্রের স্বীকৃতি পাওয়া এমন কিছু সুযোগ ও স্বাধীনতা যা একজন মানুষ নিজের ব্যক্তিত্বের বিকাশ ও স্বাভাবিক জীবনযাপনের জন্য ভোগ করতে পারে। সহজভাবে কি? সহজভাবে মানুষ হিসেবে আমাদের যে সুযোগ স্বাধীনতা ও সুবিধাগুলো পাওয়ার অধিকার আছে, সেগুলোকেই কি বলি? অধিকার বলি। এবারে কি, যেমন শিক্ষার অধিকার সবার আছে তো? আচ্ছা, মত প্রকাশের অধিকার সবার আছে, ভোটাধিকার সবার আছে। বুঝতে পেরেছো কি বললাম? অসুবিধা আছে? তাহলে অধিকার নিয়ে কোনো প্রবলেম আছে? অধিকারের এবার টাইপ কিরকম? অধিকার কি কি? অধিকার কত প্রকার দেখো। ন্যাচারাল রাইটস, প্রাকৃতিক অধিকার। প্রাকৃতিক অধিকার বলতে আমরা কি বুঝি? প্রাকৃতিক বলতে জীবনের অধিকার। দেখো জীবন কি আমাদের হাতে আছে? আমরা বেঁচে আছি, বেঁচে থাকার অধিকার, তাহলে প্রাকৃতিক অধিকার। স্বাধীনতা, আমরা তো জন্মেই স্বাধীনতা, তাহলে স্বাধীনতার অধিকার। এগুলো হচ্ছে কি? ন্যাচারাল রাইটস। বুঝতে পারছি? তারপরে দেখো মোরাল রাইটস, নৈতিক অধিকার। ঠিক আছে, নৈতিক অধিকার নীতিগত। সবাই একটা, আমরা সমাজ বা রাষ্ট্র যাতে আমাদের সাথে নৈতিকতা করে, আমাদের ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়, নৈতিক দিক থেকে আমরা সেই অধিকারগুলো ভোগ করি। লিগ্যাল রাইটস, আইনগত অধিকার। আইনের দৃষ্টিতে সবাই সমান, আইনের দৃষ্টিতে সবাই সমান। আচ্ছা, তারপর সিভিল রাইটস, নাগরিক অধিকার, যেগুলো দেখো বেঁচে থাকার অধিকার, স্বাধীনভাবে চলাফেরা করার অধিকার, বাক স্বাধীনতা, এই সবগুলো আমাদের কি? সিভিল রাইটস। বুঝতে পেরেছো কি বলো? মর্যাদা নিয়ে বেঁচে থাকার অধিকার, এগুলো সিভিল রাইটস। আচ্ছা, পলিটিক্যাল রাইটস, রাজনৈতিক অধিকার, ভোটাধিকার, নির্বাচনে অংশগ্রহণ করার অধিকার, এগুলো হচ্ছে আমাদের বিভিন্ন টাইপের কি? অধিকার। তাহলে এইবার আমাদের আলোচ্য বিষয় কি? এবার আমাদের জানতে হবে যে অধিকারের মধ্যে মানবাধিকার বলতে আমরা কি বুঝি। মানবাধিকার, হিউম্যান রাইটস, এটা হচ্ছে তোমাদের সিলেবাসে মেন। তাহলে মানবাধিকার বলতে বোঝায় মানুষ হিসেবে। মানবাধিকার কি? মানুষ হিসেবে জন্মগ্রহণ করার কারণে প্রত্যেক ব্যক্তি যে মৌলিক অধিকার ও স্বাধীনতা পাওয়া যায়, যেটা আমাদের একদম ফান্ডামেন্টাল রাইটস। তোমরা ক্লাস 11 পড়ে এসছো মৌলিক অধিকার। মৌলিক অধিকার আমাদের কটা আছে দেখো, যেগুলো আমাদের বেঁচে থাকার দরকারি, সেগুলোকে বলা হচ্ছে মানবাধিকার। এবার মৌলিক অধিকার দেখো, আমরা ক্লাস 11 পড়ে এসেছি। মৌলিক অধিকার হচ্ছে সংবিধানে, সংবিধানের আমাদের সংবিধান কবে প্রণয়ন হয়? সংবিধান 1950-এর 26শে জানুয়ারি কার্যকরী হয়, আর তৈরি হয় 1949-এর 26শে নভেম্বর। ঠিক আছে, বুঝতে পেরেছো? সংবিধান তৈরি হলো। সংবিধানের 3য় অধ্যায়, সংবিধানের পার্ট কটা আছে?
22টা পার্ট, এখন বর্তমানে 25টা পার্ট। 25টা পার্টের মধ্যে মানে অধ্যায়, 25টা অধ্যায়ের মধ্যে কত নম্বর অধ্যায়ে মৌলিক অধিকার আছে? 3 নম্বর অধ্যায়, 12 থেকে 35 নম্বর আর্টিকেল। কত? 12 থেকে 35, ওর মধ্যে মৌলিক অধিকার আছে। দেখো মৌলিক অধিকার কোথায়? 12 থেকে 35, পার্ট 3, তারপরে পার্ট 4 এ নির্দেশমূলক নীতি, ডিপিএসপি, ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি, এইগুলোর মধ্যেই মৌলিক অধিকারগুলো রয়েছে। বুঝতে পেরেছো কথাটা কি বললাম? মানে আমাদের যে মানবাধিকার সেগুলো রয়েছে। তোমাদের একটা প্রশ্ন আছে না যে মানবাধিকারে ভারতীয় সংবিধানে কোনগুলো মানবাধিকার অ্যাকচুয়ালি, এটা সবার মধ্যে প্রশ্ন যে অ্যাকচুয়ালি আমাদের মানবাধিকার আমরা কোনগুলোকে বলবো। তাহলে এক্স্যাক্টলি আমাদের ভারতীয় সংবিধানে বলে দেওয়া আছে কোনগুলো অ্যাকচুয়ালি মানবাধিকার, সেগুলোকে প্রোটেকশন দেওয়া হয়েছে। ভালো করে শোনো যে মানবাধিকার তাহলে কি? মৌলিক অধিকার, মৌলিক অধিকার কত? 12 থেকে 35, 14 থেকে মৌলিক অধিকার টোটাল 6টা। কটা আছে? 6টা। 6টা মৌলিক অধিকার কি কি? সাম্যের অধিকার, স্বাধীনতার অধিকার, শোষণের বিরুদ্ধে অধিকার, ধর্মীয় স্বাধীনতার অধিকার, শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক অধিকার, সাংবিধানিক প্রতিবিধান অধিকার। 6টা মৌলিক অধিকার। 6টা, আগে ছিল 7টা। সম্পত্তির অধিকারকে অ্যাবলিশ করে দেওয়া হয়েছে। এইবারে এই অধিকারগুলোর মধ্যে মানবাধিকার আছে। এই যে টোটাল অধিকারগুলো বললাম এর মধ্যে মানবাধিকার কোনগুলো? দেখো সাম্যের অধিকার কত থেকে কত? 14 থেকে 18। 14 থেকে 18 সাম্যের অধিকার। তাহলে এর মধ্যে মানবাধিকার কোনগুলোকে আমরা ধরবো? দেখো 14 নম্বরেই বলা আছে ইকুয়ালিটি বিফোর ল, ইকুয়াল প্রোটেকশন অফ দ্য ল। তাহলে আইনের দৃষ্টিতে সমতা আর আইন কর্তৃক সমভাবে রক্ষিত হওয়ার অধিকার। তাহলে এই যে অধিকারটা দেখো এটা আমাদের সাম্য সমতা প্রত্যেকের দরকার। আইনের দৃষ্টিতে সমতাটা সবার দরকার। না হলে একটা দেখো ধনী ব্যক্তির সাথে তোমার যদি রাস্তায় কখনো ঝামেলা লাগে, তাহলে দেখবে সেই ধনী ব্যক্তিটি যখন পুলিশে আসলো, ঝামেলাটা মেটাতে পুলিশ আসলো, এসে কাকে সাপোর্ট করবে? ধনী ব্যক্তিটিকে। কিন্তু আইনের দিকে সবাই সমান। যখন কোর্টে যাবে পুলিশ সাপোর্ট করতে পারে, কিন্তু কোর্ট দেখবে না কে ধনী কে দরিদ্র, এইসব কিছু দেখবে না। বুঝতে পেরেছো কি বললাম? তাহলে আইনের চোখে সবাই সমান। কোথায় দেওয়া আছে রাইটসটা? সংবিধানে। কত নম্বর আর্টিকেল? আর্টিকেল 14। বুঝতে পেরেছো কথাটা কি বললাম? তাহলে আর্টিকেল 14 তাহলে মানবাধিকার। আর্টিকেল 15 এ কি আছে? ডিসক্রিমিনেশন। কি আছে? ডিসক্রিমিনেশন মানে বৈষম্য। রাষ্ট্র আমাদের সাথে কোন রকম বৈষম্যমূলক আচরণ করতে পারবে না। জাতি, ধর্ম, বর্ণ, প্লেস অফ বার্থ, এইসব কোনো কারণে রাষ্ট্র কোনোভাবে আমাদের সাথে ডিসক্রিমিনেশন করতে পারবে না, মানে বৈষম্যমূলক আচরণ করতে পারবে না। বুঝতে পেরেছো? বৈষম্য তাহলে আর্টিকেল কত হলো? 14 হলো, 15 হলো। এবারে 16 দরকার নেই, 16 এ এমপ্লয়মেন্ট আছে। 17 আছে আবার অস্পৃশ্যতা বর্জন, আনটাচেবিলিটি। অস্পৃশ্যতা বর্জন মানে আগেকার দিনে বেশি ছিল, এখন দেখতে পাওয়া যায় না। আগেকার দিনে কিন্তু বেশি দেখা যায়। কি কি অস্পৃশ্যতা মানে? ধরো ব্রাহ্মণ কোন শূদ্রর হাতে জল খাবে না, মানে ছোঁয়া খাবে না, এইগুলোকে বলে অস্পৃশ্য আচরণ। বুঝতে পেরেছো? ছোঁয়া ছুঁই ছুত অছুত এইগুলো কে বলা হয় অস্পৃশ্য আচরণ। তো এখন অস্পৃশ্যতা বর্জন, সংবিধানের রাইটস আছে। কেউ যদি কাউকে যদি এরকম করতে দেখো যে তোমাদেরকে বলছে আমি ব্রাহ্মণ তোদের হাতে জল খাবো না, এরকম তোদের ছুঁয়ে দিলি এগুলো, তাহলে তার প্রুফ নিয়ে যে সুপ্রিম কোর্টে ওর বিরুদ্ধে আপিল করা হয়, তাহলে তাকে ধরে নিয়ে যাবে জেলে। বোঝো ব্যাপারটা? সাধারণ জিনিস। তোমরা ভাবছো এটা তো সিম্পল ব্যাপার, কিন্তু সিম্পল ব্যাপার না। আমি আবারও বলছি, মৌলিক অধিকার ক্ষুণ্ণ করলে সুপ্রিম কোর্টে যেতে পারবে, সুপ্রিম কোর্টে কেস করা যায়, এরকম একটা ব্যাপার। মৌলিক অধিকার, ফান্ডামেন্টাল রাইটস এরকমই বড় ব্যাপার। বুঝতে পেরেছো কি বললাম? তাহলে গিয়ে 3টে হয়ে গেল। দেখো মৌলিক অধিকার কটা হলো? 3টে। কি কি? 14, 15, 17। তাহলে এটা হয়ে গেল সাম্যের অধিকারে। স্বাধীনতার অধিকার কত থেকে বলেছি? 19 থেকে 22। 19 নম্বরেই যে স্বাধীনতাগুলো আছে সেইগুলো হচ্ছে আমাদের মৌলিক অধিকার, একদম মানবাধিকারের মধ্যে পড়ে। 19 নম্বরে 6টা মৌলিক অধিকার, 6টা অধিকার আছে। কি কি? 19 নম্বরে শুরু হচ্ছে 19 একে বাক স্বাধীনতা। সবার বাক স্বাধীনতা আছে, একদম এসেন্সিয়াল মানবাধিকার। বাক স্বাধীনতা যেই পেলে চলে গেল কার্জন গেটে আন্দোলন করতে। কোনো একটা ইস্যু হয়েছে, আন্দোলন করতে চলে গেলাম, তাহলে বাক স্বাধীনতা। বলছে শান্তিপূর্ণভাবে জমায়েত করারও স্বাধীনতা আছে, যেটা কিছুদিন আগে সিজেপি করলো। বুঝতে পেরেছো? যন্তর মন্তরে শান্তিপূর্ণভাবে মন্ত্রী আমাদের পদত্যাগও করে দিল, কাজ হয়েছে। বুঝতে পেরেছো কি বললাম? তাহলে এই এবারে ওখান থেকে এসে বাড়িতে ফিরে চেষ্টা করলে, বাড়িতে ফিরে কি করলে? বাড়িতে ফিরে দেখছো না এবার তো তাহলে আন্দোলনটা থেমে যাবে, তাহলে একটা সভা সমিতি বানিয়ে নি। দেখো বিভিন্ন এই যে ক্লাব প্রতিষ্ঠান আছে না, তো সভা সমিতি বানানোর স্বাধীনতা আছে। দেখো প্রথমে কি? বাক স্বাধীনতা, তারপরে জমায়েত হওয়ার স্বাধীনতা, তারপরে সভা সমিতি বানানোর স্বাধীনতা, তারপরে সব জায়গায় যাতায়াত করার স্বাধীনতা, ভারতের সর্বত্র যেতে পারবে, সব জায়গায় বসবাস করার স্বাধীনতা, সব জায়গায় বৃত্তি বা পেশা নেওয়ার স্বাধীনতা। এরকম 6টা স্বাধীনতা আছে। এগুলো কি? এগুলো আমাদের মানবাধিকার। বুঝতে পেরেছো? 19-এর পরে কি আছে? 21, 20 দরকার নেই।
কুড়ি তো অপরাধীদের জন্য, নো এক্সপোজ ফ্যাক্টর ল, ডবল জিওপার্ডি, এগুলো পরে পড়াবো, ইন্টারেস্টিং ব্যাপার আছে। কুড়ি, কুড়ি দরকার নেই। একুশ, একুশে আছে পার্সোনাল লিবার্টি। একুশে পার্সোনাল লিবার্টি মানে জীবনের স্বাধীনতা, আর এই লিবার্টিটা বিশাল এসেন্সিয়াল লাইফে। একুশ কিন্তু কখনো, একুশ সব সময় চলতে থাকে, জরুরি এমার্জেন্সির সময় একুশ থাকবে। জীবনের মানে আমাদের অধিকার, ঘুমানোরও স্বাধীনতা আছে, বুঝতে পেরেছো? ঘুমানোর স্বাধীনতা আছে, বেঁচে থাকার স্বাধীনতা আছে, ভালোভাবে মর্যাদা নিয়ে বেঁচে থাকার স্বাধীনতা আছে, বুঝতে পেরেছো কথাটা কি বললাম? তারপর নিজের পছন্দ মতো বিয়ে করারও স্বাধীনতা আছে। 18 বছর বয়স হয়ে গেল, নিজের পছন্দ মতো বিয়ে করতে পারবে। গার্জেনকে দেখিও না কিন্তু, এইসব ইনফ্লুয়েন্স করছি, বলবে স্যার এইসব শেখাচ্ছে। যাই হোক, এরকম না, এইগুলো স্বাধীনতা আছে। তো কোথায় আছে এগুলো? আর্টিকেল 21-এ লেখা আছে যে তোমার এই রাইটস গুলো আছে। এগুলো কি? এইগুলো আমাদের মৌলিক অধিকার, এই যে ফান্ডামেন্টাল রাইটস, মৌলিক অধিকার, এগুলোকে মানবাধিকার বলি। বুঝতে পেরেছো কি বললাম? অনেক কটা মানবাধিকার আছে এরকম। আর্টিকেল 21, আর 21-এর সাথে পরে যোগ হয়েছে 21A। 21A এটা হচ্ছে শিক্ষার অধিকার, 6 থেকে 14 বছরের শিশুদের বাধ্যতামূলক শিক্ষাদান। তাহলে শিক্ষার অধিকারটা আমাদের মানবাধিকারের মধ্যেই পড়ছে, বোঝাতে পারলাম? তাহলে কি হয়ে গেল দেখো, 14, আর্টিকেল 14, 15, 17, 19, আর 19-এর পরে 21, 21A হয়ে গেল। একটা পয়েন্ট হয়ে যাবে তো, পয়েন্ট হয়ে যাবে। আমি আবারও বলছি, এই জিনিসগুলো কেউ বলে না, তোমরা ভালো করে ফলো করে দেখে নেবে যে এই জিনিসগুলো যে গোটা কলেজে যখন পরীক্ষা দিতে হবে তখনও বুঝতে হবে না যে সংবিধানে কি দেওয়া আছে। আমি এরকম ক্লিয়ার করে তোমাদের বলে দিচ্ছি। তারপরে গিয়ে কি আছে? শোষণের বিরুদ্ধে অধিকার কত থেকে? 23-24, 23-24। 23-এ আছে বেগার শ্রম করানো যাবে না কাউকে পয়সা না দিয়ে। বেগার শ্রমিক নিষিদ্ধ, এখন বেগার শ্রম করানো যাবে না, বুঝতে পেরেছো? কাজের অধিকার, বেগার শ্রম করানো যাবে না। 23 নম্বর আর্টিকেল। 24 নম্বরে কি বলা আছে? 24 নম্বরে বলা আছে কোনো বিপজ্জনক কাজে, কলকারখানায় বিপজ্জনক কাজে শিশুদের নিয়োগ করা যাবে না। তাহলে 23 আর 24 আমাদের কিসের মধ্যে পড়ছে? মানবাধিকার। তাহলে হয়ে গেল। এবার আবার বলো মানবাধিকার কতগুলো, আবার চলে এসো। কত? 14, 15, 17, 19, 21, 21A, 23, 24 হয়ে গেল। 25 থেকে ধর্মীয় স্বাধীনতার অধিকার, 25 থেকে 28, শুধু 25টা হলেই হবে। শুধু 25-এ কি আছে? সমস্ত রকম, ভারত হচ্ছে ধর্ম নিরপেক্ষ, তাই তো? ভারত কি ধর্ম নিরপেক্ষ? ভারতে 1976 সালে 42তম সংবিধান সংশোধন করে ভারতে কোথায় প্রস্তাবনাতে তিনটে কথা অ্যাড হয়, কি কি? ধর্ম নিরপেক্ষ, সমাজতান্ত্রিক, আর হচ্ছে অখণ্ডতা, বুঝতে পেরেছো? তাহলে সোশ্যালিস্ট, সেকুলার, আর হচ্ছে কি, আর ইন্টিগ্রিটি, এই তিনটে কথা অ্যাডপ্ট করা হয়। তার মানে ভারত হচ্ছে কি ধর্ম নিরপেক্ষ, সমস্ত ধর্মের লোকেরা এখানে বসবাস করতে পারবে, তারা ধর্ম পালন করতে পারবে, তারা ধর্ম প্রচার করতে পারবে, এটা তাদের রাইটস আছে, বুঝতে পেরেছো? এটাও আমাদের কিসের মধ্যে পড়ছে? মানবাধিকার। ক্লিয়ার হয়ে গেল? তাহলে 25 নম্বর আর্টিকেল ক্লিয়ার। এইবারে দাঁড়িয়ে চলে এসো একবারে 32। আর্টিকেল কত? 32। 32-তে আছে এই যে অধিকারগুলো বললে এতক্ষণ, এগুলোকে প্রোটেকশন কে দিচ্ছে? আর্টিকেল 32। আর্টিকেল 32 কনস্টিটিউশন আত্মা, হার্ট বলা হয়, বুঝতে পেরেছো কথাটা কি বললাম? আর্টিকেল 32 আর 226 দুটোকে একসাথে বলা হয়, এটা সবার জন্য দরকার। আর্টিকেল 32 এ কি বলা হয়েছে? বলছে আর্টিকেল 32-তে কনস্টিটিউশনাল রেমিডিজ মানে সাংবিধানিক প্রতিবিধানের অধিকার। কিসের অধিকার? সাংবিধানিক প্রতিবিধানের অধিকার। এগুলো কি করে? এগুলো সুপ্রিম কোর্ট আর হাইকোর্ট জারি করে। সাংবিধানিক প্রতিবিধানের অধিকার সুপ্রিম কোর্ট আর হাইকোর্ট জারি করে। সুপ্রিম কোর্ট কত নম্বর ধারায় জারি করে? 32 নম্বর ধারায়। আর হাইকোর্ট কত নম্বর ধারায় জারি করে? 226। একসাথে বলবে, ঠিক আছে? বুঝতে পেরেছো? এবার এই অধিকারগুলোকে বলা হয় রিটস। কি বলা হয়? রিটস, বাংলায় বলা হয় লেখো। এগুলো কি? এইগুলো হচ্ছে, দেখো, এগুলো হচ্ছে 5টা রিটস আছে আমাদের সংবিধানে। কটা রিটস আছে? 5টা। 32 নম্বর আর্টিকেলে 5টা রিটস। কি কি? হেভিয়াস কর্পাস, ম্যান্ডামাস, প্রহিবিশন, সার্টিওরারি, কুয়ারান্টো। এবার মাথায় ঢুকছে না? ঠিক আছে। বন্দি প্রত্যক্ষীকরণ মানে এই হেভিয়াস কর্পাস মানে বন্দি প্রত্যক্ষীকরণ, পরমাদেশ, প্রতিষেধ, অধিকার পৃচ্ছা, আর হচ্ছে উৎপ্রেষণ। এই 5টা আমাদের কি আছে? রিটস। এগুলোকে কি বলা হয়? রিটস বা লেখো। এগুলোকে কি বলা হয়? লেখো। দেখো, বন্দি প্রত্যক্ষীকরণ শুনলে ভালো লাগবে। বন্দি প্রত্যক্ষীকরণ মানে কোনো পুলিশ জোর করে তোমাকে ধরে নিয়ে গেছে, 3 দিন ধরে পিটাচ্ছে, চরম প্রহার করছে। কারণ কি? কারণ তুমি পুলিশের মেয়েকে নিয়ে পালিয়েছো। এইবারে তাকে তো কোর্টে চালান করো, তোমার 18 বছর বয়স হয়ে গেছে, কোর্টে চালান করতে পারবে না। কোর্টে চালান যখন করতে পারবে না, তাহলে তোমায় কি করবে? চল ওকে ধর, ওকে ধরে থানায় এনে যেরকম কোনো 3 দিন ধরে টর্চার করছে, বল ছাড়বি,
না আমার মেয়েকে নিয়ে পালাবি, কি করবি? যাই হোক, এরকম ভাবে টর্চার শুরু হয়েছে। ঠিক আছে, এইবার টর্চার হচ্ছে। এইবার তখন ফ্যামিলি কি করবে? পাচ্ছে না নিরুদ্দেশ, তখন ওই থানার এগেনস্টে কি আসতে পারে? হেভিয়াস কর্পাস আসতে পারে, বন্দি প্রত্যক্ষীকরণ। কারণ তোমাকে 24 ঘন্টার মধ্যে কোর্টে চালান করতে হবে। তুমি অপরাধ করতেই পারো, তুমি বলতে পারবে, তোমার লয়ারের সাথে তোমাকে কথা বলতে দিতে হবে। একদম বুঝতে পেরেছো কি বললাম? তাহলে এই রুলস রেগুলেশন কত নম্বর আর্টিকেল? এটা 32। তো 32 কে পুলিশরাও ভয় পায়। কোর্টে গেলে, বর্ধমান যে কোনো কোর্টে যাও, কোর্টে গেলে এই হেভিয়াস কর্পাস নিয়ে, এটা লয়ারদের হাতে হাতিয়ার। সুপ্রিম কোর্ট আর এই যে আমাদের এখানে যে এই সবার চাকরি চলে গেল কিসে? অধিকার পিচ্ছা। অধিকার পিচ্ছা সুপ্রিম কোর্ট, হাইকোর্ট যখন তখন বলতেই পারে, যদি তোমার বিরুদ্ধে কেউ বলে দেয় যে তুমি ঘুষ দিয়ে চাকরি করছো, তোমার কোয়ালিটি নেই, কোয়ালিফিকেশন নেই, আর পাশের বাড়ির ছেলে তুমি 59 বছর অবধি চাকরি করে ফেলেছো, তাতেও যদি বলে দেয় যে তোমার কোনো ডিগ্রি নেই অথচ তুমি চাকরি করছো সেই পদে, তাহলে কি করবে? হাইকোর্ট ওটা প্রুফ চাইবে। প্রুফ না দিতে পারলে তোমাকে সেই সময়ও তোমার বরখাস্ত হবে, আর এতদিন যে তুমি চাকরি করেছো সব টাকা ফেরত দিতে হবে। বুঝতে পেরেছো কথাটা কি বললাম? আবার সুদ সমেত। হ্যাঁ, এইটা ভেবে নাও। তাহলে গিয়ে এই যাদের চাকরি গেছে, তারা এই যে যখনই গিল্টি হবে, তাদের সমস্ত টাকা ফেরত দিতে হবে যতদিন চাকরি করেছে। তাই এই ওই ফাঁক ফোকর দিয়ে ঢুকে দাদা আমারটা যাই করে করে দাও, এরকম এরকম করে চাকরি করে লাভ নেই। চিরকাল ভয়ে ভয়ে থাকতে হবে। বুঝতে পেরেছো কি বললাম? অসুবিধা আছে? তাহলে আর্টিকেল কি বললাম? 32 আর 226। কত নম্বর এটা? এটা কি বলেছে? যে সাংবিধানিক প্রতিবিধান অধিকার। কি অধিকার? তাহলে এইগুলো আমাদের কি মৌলিক অধিকারের মধ্যে পড়ে। এছাড়াও পড়ে 36 থেকে 51 কি আছে? ডিপিএসপি, ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি, রাষ্ট্র পরিচালনা নির্দেশমূলক নীতি। রাষ্ট্র পরিচালনা নির্দেশমূলক নীতি মানে রাষ্ট্র, এগুলোতে তুমি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে পারবে না, কিন্তু রাষ্ট্র আমাদের দেয়। রাষ্ট্র এই অধিকারগুলো কি আমাদেরকে রাষ্ট্র পরিচালনার জন্য দেয়। কিরকম অধিকার? যেমন 39A, 39A বলেছে যার পয়সা নেই অথচ সে কোনো ইয়েতে, ধরো কোনো একটা কারুর সাথে কেসে ফেসে গেছে, বুঝতে পেরেছো কথাটা কি বললাম? তো সেখানে দাঁড়িয়ে সে লয়ার নেবে কি করে? তার কাছে তো টাকা নেই লয়ার নেওয়ার মতো। তাহলে তাকে ফ্রি লিগেল এইড, ফ্রি লিগেল এইড মানে সরকার তাকে উকিল দেবে তার কেসটা লড়ার জন্য। বুঝতে পেরেছো? ফ্রিতে। এটাকে কি বলে? 39A, ফ্রি লিগেল এইড। বুঝতে পেরেছো? তাহলে এটা তো ভালো, এটা তো মানবাধিকার। তারপরে 42-তে আছে মেটারনিটি রিলিফ। মেটারনিটি রিলিফ মানে, মেটারনিটি রিলিফ মানে যারা প্রেগনেন্সির সময় মহিলাদের যারা কাজ করে, কর্মরত সরকারি চাকরিজীবী বা প্রাইভেটে জব করছে, তাদেরকে কিন্তু কাজ থেকে বহিষ্কার করতে পারবে না। ওই জন্য ওই সময় কাজ করতে পারবে না, তাদেরকে ছুটি দিতে হবে। 6 মাস 1 বছরের যে ছুটিটা থাকে, সেই ছুটির সময় তারা আবার টাকা পাবে, মাইনে তাদের কাটতে পারবে না। এই মেটারনিটি রিলিফ এটা কত নম্বর আর্টিকেল? আর্টিকেল 42। বুঝতে পেরেছো? এটাও একটা মানবাধিকারের মধ্যে পড়ে। বুঝতে পেরেছো? তাহলে গিয়ে এই টোটাল যেগুলো বললাম, এগুলো দিয়ে একটা বড় কোশ্চেন হবে। আবার যদি বলি আর্টিকেল কিভাবে মনে রাখবে? আর্টিকেল 14, আর্টিকেল 15, আর্টিকেল 17, তারপরে স্বাধীনতার অধিকারে 19, 19, তারপরে 20, 21, 21A, তারপরে 23, 23, 24, তারপরে 25, তারপরে 32, তারপরে 39A, তারপরে 42। সবাই বলে আর্টিকেল কি করে মনে থাকবে? আমি তোমাদের গ্যারেন্টি দিচ্ছি, আমি যখন কোশ্চেন মুখস্থ করাবো, এখানে আমি মুখস্থ করিয়ে দেবো। কোশ্চেন আমি এখানে মুখস্থ করাবো, সবাই যদি আমার সাথে সাথ দিস, তাহলে কোশ্চেন তোদের এমনি মুখস্থ হয়ে যাবে। আর কলেজে যে যদি তোদের শুরু করে যে বলতে পারবে সংবিধানে কোন কোন ধারায় মানবাধিকার গুলোকে সংরক্ষিত করা হয়েছে, তোমরা শুরু করবে, হ্যাঁ স্যার বলতে পারবো আর্টিকেল 14, আর্টিকেল 15, আর্টিকেল 17, আর্টিকেল 19, আর্টিকেল 21, 21A, 25, 23, 24, 25, 32, 39A আর 42। এবার বলবে এইগুলো এতগুলো আর্টিকেল বলে দিলে, এবার তোমরা যদি ভালো করে চালানো যে তোমাদের ক্যাপাবিলিটি আরো দেখাবে, তাহলে এইগুলো রিমাইন্ড করে নেবে। আর্টিকেল 14-এ কি আছে? ইকুয়ালিটি বিফোর ল, ইকুয়াল প্রোটেকশন অফ দ্য ল। যদি না বলতে পারো ইংলিশ, বাংলায় বলবে আইনের দৃষ্টিতে সমতা, আইন কর্তৃক সমভাবে রক্ষিত হওয়ার অধিকার, হয়ে যাবে। তারপরে আইনের দৃষ্টিতে সমতা তো বলতে পারবে। আর্টিকেল 14 কি আছে? আইনের দৃষ্টিতে সমতা, হয়ে গেল। আর্টিকেল 15 ডিসক্রিমিনেশন, মনে রাখবে, বৈষম্যমূলক আচরণ করা যাবে না। তারপর আর্টিকেল 17-এ অস্পৃশ্যতা বর্জন, অস্পৃশ্যতা বর্জন পারা যাবে। 19-এ পুরো 6টা মুখস্থ হয়ে যাবে। বাক স্বাধীনতা, তারপরে গেলাম জমায়েত হওয়ার স্বাধীনতা, তারপরে সভা সমিতি বানানোর, তারপর যাতায়াত করার স্বাধীনতা, তারপর বসবাস করার স্বাধীনতা, বৃত্তি বা পেশা, হয়ে গেল। তারপরে আর্টিকেল 19-এ পড়ে কত? 21,
21-এ কি আছে? পার্সোনাল লিবার্টি। 21A-তে কি আছে? শিক্ষার অধিকার। 23-তে কি আছে? বেকার শ্রম বন্ধ। 24-এ কি আছে? 24-এ বেকার মানে কোনো বিপজ্জনক কাজে বাচ্চাদের নিয়োগ করা, শিশুদের নিয়োগ করা যাবে না। 25-এ কি আছে? ধর্মের অধিকার, মানে ধর্মীয় স্বাধীনতার অধিকার, সব ধর্মের সমান অধিকার আছে, হয়ে গেল। তারপরে 32-এ কনস্টিটিউশনাল রেমিডিস। আর রেমিডিস যদি আমি যেরকম ভাবে বলছি যদি বলে দিতে পারো, তাহলে ভাববে যে রে বাপ রে, কোথা থেকে কি পড়াশোনা করে এসছে। কিন্তু তোমরা জানো তোমরা বিশাল কিছু পড়োনি, কারণ তোমাদের কাছে বইও নেই। আমি বলেছি বইও লাগবে না, কিন্তু বাইরে এই ক্লাস করে যখন কলেজে বলবে, যদি উঠে বলে দিতে পারো, তাহলে ভাববে তুমি মানে বিরাট পড়াশোনা করছো। এইটুকু ফিল, আর তখন বুঝতে পারবে যে হ্যাঁ, পলিটিক্যাল সায়েন্স মনে হচ্ছে একটা কিছু আছে। বুঝতে পেরেছো কি বললাম? তাই এই রকম ভাবে শুধু একটু প্র্যাকটিস, আর একবার যদি তুমি ভালো জায়গায় পৌঁছে যাও, তখন আর তোমার আর সেই ক্লাসটা তোমার নামাতে আর ইচ্ছা করবে না, তাই তোমার উঠতে ইচ্ছা করবে। বুঝতে পেরেছো কথাটা কি বললাম? তো এইটা সবাই অ্যাপ্লাই করিস। বেশি বলে ফেললাম এটা। তো এইগুলো হচ্ছে কি? মানবাধিকার। এগুলো কি? মানবাধিকার। তাহলে মানবাধিকার কি? ক্লিয়ার হয়েছে? মানবাধিকার কোনগুলো? যেগুলো মানুষের বেঁচে থাকার জন্য যে সমস্ত মৌলিক অধিকার, সেগুলোকে আমরা বলছি মানবাধিকার। অধিকার আর মানবাধিকারের মধ্যে পার্থক্য কি এবার আমরা দেখব। অধিকার আর মানবাধিকারের মধ্যে পার্থক্য দেখো। অধিকার বিভিন্ন ধরনের হতে পারে অধিকার, কিন্তু মানবাধিকার মানুষের মৌলিক অধিকার। বোঝাতে পারছি? তারপরে কিছু অধিকার রাষ্ট্রের আইন দ্বারা স্বীকৃত, কিছু অধিকার রাষ্ট্রের আইন দ্বারা স্বীকৃত, কিন্তু মানবাধিকার প্রত্যেক মানুষের জন্য প্রযোজ্যই। নাগরিক, রাজনৈতিক, আইনগত ইত্যাদি বিভিন্ন অধিকার আছে, কিন্তু জীবন, স্বাধীনতা, সমতা ও মর্যাদা ইত্যাদি মানবাধিকারের উদাহরণ। তারপরে সব অধিকার সব মানুষের জন্য একইভাবে প্রযোজ্য নাও হতে পারে, সব অধিকার। কিন্তু মানবাধিকার জাতি, ধর্ম, বর্ণ, লিঙ্গ বা দেশ নির্বিশেষে সকল মানুষের জন্যই প্রযোজ্য। বুঝতে পেরেছো? অসুবিধা আছে? তাহলে যখন কলেজে শুরু করবে পড়া, বলবে অধিকার আর মানবাধিকারের মধ্যে ডিফারেন্স বল। পারা যাবে? পারা যাবে তো? যাই হোক, জোরে শুনতে পাচ্ছি, হ্যাঁটা একটু জোরে বল। হ্যাঁ, তবে তো মনে হবে। নাহলে ভিডিও তো শোনা যাবে কি করে যে তোরা আছিস, আমি ফাউই এরম বকছি, এরকম করলে হবে না। ঠিক আছে, যাই হোক, এবারে দেখি। এবার মানবাধিকার আমরা কি জানলাম? দেখ, কি জানলাম? অধিকার জানলাম, মানবাধিকার জানলাম, অধিকার মানবাধিকারের ডিফারেন্স জানলাম। এইবারে আমরা জানবো মানবাধিকারের বিবর্তন, মানবাধিকার কিভাবে এসছে, মানবাধিকার ধারণা এলো কিভাবে। বুঝতে পেরেছো? মানবাধিকারের, শুনে রাখো, মানবাধিকার যখন কোশ্চেন আসবে, মানবাধিকার যখন কলেজে পড়াবে, তখন একটা জিনিস মেনলি বলবে, মানবাধিকার ইউডিএইচআর, ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস, এটা 1948 সালের 10 ডিসেম্বর ইউএনওতে এটা অ্যাডপ্ট করা হয়। প্রথম মানবাধিকার আইন ভাবে স্বীকৃতি দেওয়া হয় গোটা ওয়ার্ল্ডে। ইউএন মানে ইউনাইটেড নেশন অর্গানাইজেশন, 1945 সম্মিলিত জাতিপুঞ্জ বাংলায়। তার সম্মিলিত জাতিপুঞ্জ কত সালে প্রতিষ্ঠা হয়? 1945 সালে 24শে অক্টোবর। তো ওই পরে সম্মিলিত জাতিপুঞ্জের কটা আছে অঙ্গ? 6টা। আমরা ক্লাস 12-এ পড়েছি, 6টা অঙ্গ আছে। কি কি? সাধারণ সভা, নিরাপত্তা পরিষদ, তারপর অর্থনৈতিক সামাজিক পরিষদ, সচিবালয়, আন্তর্জাতিক বিচারালয় আর অচি পরিষদ। এ কটা আমরা পড়ে এসেছি ক্লাস 12-এ। তাহলে তার মধ্যে সাধারণ সভায় এই ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস এটা অ্যাডপ্ট করা হয়। কবে, কত সালে? 1948 সালের 10 ডিসেম্বর। মানবাধিকার একদম আইন করা আছে। বুঝতে পেরেছো কথা কি বললাম? মানবাধিকারে পুরো আইন করা আছে। ঠিক আছে, এবারে দেখা যাক তাহলে বিবর্তন কবে থেকে। এই যে 1948 অব্দি এলাম, তাহলে বিবর্তনটা কোথা থেকে এসছে? মানবাধিকারের ধারণা মানুষের মধ্যে কবে থেকে শুরু হলো? ঠিক আছে, প্রথম দেখো, মানবাধিকার এসছে, ভূমিকা, ইন্ট্রোডাকশন। মানবাধিকার হলো মানুষের জন্মগত, সর্বজনীন ও অবিচ্ছেদ্য অধিকার। প্রাচীন কাল থেকে বর্তমান পর্যন্ত মানবাধিকারের বিবর্তন একটি দীর্ঘ ঐতিহাসিক ও রাজনৈতিক সংগ্রামের ধারাবাহিক প্রক্রিয়া। এবার মানবাধিকারের বিবর্তন কোথা থেকে শুরু হয়েছে? প্রথম যদি শুরু হয় সেটা প্রাচীন গ্রিস। প্রাচীন গ্রিসে আমরা পড়েছিলাম নাগরিকদের যে অধিকারগুলো আছে, ঠিক আছে, সব অধিকার কারা ভোগ করতো? এলিট শ্রেণী। সব অধিকার ভোগ করতো এলিট শ্রেণী। ঠিক আছে, তাহলে মেটিকরা সব অধিকার ভোগ করতে পারতো না। তাহলে এইবারে দাঁড়িয়ে গ্রিসে কি কে কে বলেছে? সক্রেটিসের শিষ্য প্লেটোর শিষ্য অ্যারিস্টটল। এরা অ্যারিস্টটলের কাছ থেকে আমরা জানতে পারি যে নাগরিকদের ব্যক্তির স্বাধীনতার কথা, তো নাগরিকদের কথা, এগুলো আমরা জানতে পারি। কিন্তু তার পরবর্তীকালে স্টোইক দর্শন কত আছে? স্টোইক দর্শন। স্টোইকবাদীরা মানুষের সমতার কথা বলে। কিসের কথা বলে? মানুষের সমতার কথা বলে। স্টোইকবাদের পরে রোমান আইন,
রোমানদের আইনের ধারণা আছে, রোমানদের কাছে কি আইনের ধারণা আছে, বুঝতে পেরেছো? সবার সমান, আইনের দৃষ্টিতে সবাই কি সমান। তো আইনের ধারণা কারা দেয়? রোমানরা দেয়। এরকম ভাবে আস্তে আস্তে আসে একটা ঘটনা হয় 1215-তে। কত সালে? 1215। এখান থেকে ঘটনা শুরু। 1215-তে কি বলেছিলাম আগের দিন? ম্যাগনা কার্টা। কোথায় হয় সেটা? ব্রিটেনে। ব্রিটেনে হয় ম্যাগনা কার্টা। ম্যাগনা কার্টা ঘটনাটা কি? ব্রিটেন 1215 ঘটনাটা কি ছিল? কিং জন, মানে রাজা জন, রাজা জন অত্যাচারী। রাজা জন ছিল, রাজা জন কি ছিল? অত্যাচারী ছিল। অত্যাচারী কিরকম? যখন তখন যা খুশি কর চাপিয়ে দিত, যখন তখন যা খুশি কর চাপিয়ে দিত, নিজের ইচ্ছা, দরকার টাকা দরকার, জনগণের ওপর কর চাপিয়ে দাও। এটা তো কোনো রুলস ছিল না। তখন সামন্তরা করটা কারা কালেক্ট করতো? সামন্তরা। সামন্তরা এসে এবার দেখছে না এ তো রাজা গভীর সমস্যা, কর তোলা। তখন সামন্তরা আন্দোলন করে রাজার বিরুদ্ধে বলছে না একটা রুলস করুন, একটা কি করতে হবে? রুলস করতে হবে যে নাগরিকদের অধিকারের জন্য যখন তখন কর চাপানো যাবে না। তো নাগরিকদের অধিকার সুনিশ্চিত করার জন্য কি করতে হবে? একটা রুলস, একটা রেগুলেশন বানাতে হবে। সেইটাই হচ্ছে ম্যাগনা কার্টা নামে পরিচিত। সেটাই কি নামে পরিচিত? ম্যাগনা কার্টা। তাহলে প্রথম পয়েন্ট আমার কি হবে? মানবাধিকার বিবর্তনে ম্যাগনা কার্টা। কত সাল? 1215। ম্যাগনা কার্টা কত সাল? 1215। 1215 সালে কোথায়? ব্রিটেনে। কোথায়? ব্রিটেনে। রাজা জন ছিল। তাহলে লেখা যাবে তো পয়েন্টটা? বুঝতে পেরেছো গল্পটা? তাহলে ম্যাগনা কার্টা ইংল্যান্ডের রাজা জনের স্বাক্ষরিত এই ঐতিহাসিক দলিল রাজতন্ত্রের স্বৈরাচারী ক্ষমতা, রাজতন্ত্রের স্বৈরাচারী ক্ষমতা সীমিত করে এবং আইনের শাসন প্রতিষ্ঠা করে। তাহলে প্রথম নাগরিকদের অধিকার নিয়ে, মানবাধিকার নিয়ে একটা আইন তৈরি হলো। বুঝতে পেরেছো? তার নাম কি? তার নাম ম্যাগনা কার্টা। সেই ঘটনাটার নাম কি? ম্যাগনা কার্টা। কত সালে? 1215। তাহলে পয়েন্ট করা যাবে প্রথম পয়েন্ট। এবার দ্বিতীয় পয়েন্ট কি বলেছিলাম মনে আছে? 1215 পরে কত? 1628 পিটিশন অফ রাইট। তারপরে আবার ব্রিটেনেই হয় পিটিশন অফ রাইট। কত সালে? 1628। 1628 কি? এটি ব্রিটিশ নাগরিকদের কিছু নির্দিষ্ট অধিকার সুরক্ষিত করে এবং বিনা বিচারে কারাবাস ও রাজার স্বেচ্ছাচারী ক্ষমতা বেআইনি ঘোষণা করে। এই রাজা তখন ছিল প্রথম চার্লস। কে ছিল রাজা? প্রথম চার্লস। প্রথম চার্লস এরকম অত্যাচারী। প্রথম চার্লস দেখছে স্পেনের সাথে যুদ্ধ করব। কার সাথে? স্পেনের সাথে যুদ্ধ করব, টাকা দরকার। ঠিক আছে, তাহলে কাদের ওপর টাকা নাও? জনগণের ওপর খরচা পিদাও। এরকম তখন সবাই মিলে পার্লামেন্ট, তখন একটা কি ছিল? ব্রিটেনের পার্লামেন্ট ছিল। তো পার্লামেন্টে সবাই মিলে বলেছে যে না, রাজার কাছে, প্রথম চার্লসের কাছে আবেদন জানায় যে এরকম ভাবে কর চাপানো যখন তখন যাবে না। কর চাপাতে গেলে আপনাকে একটা নির্দিষ্ট শিডিউল মেনে চলতে হবে। তো রাজা তখন টাকার দরকার, তখন মেনে নিয়েছিল। মেনে নিয়ে পিটিশন অফ রাইট সাইন করে দিয়েছিল। কিন্তু সেই পিটিশন অফ রাইট সাইন করলেও প্রথম চার্লস তারপরের 11 বছর স্বৈরাচারী শাসন চালিয়েছিল। মানে ওইসব মানেইনি পিটিশন অফ রাইট। বুঝতে পেরেছো? কিন্তু তাও ওই ম্যাগনা কার্টার পরে এই ঘটনাটা উল্লেখযোগ্য যে একটা পিটিশন অফ রাইট হয়েছিল। বুঝতে পেরেছো? একটা ধারণা মানুষের মধ্যে এসেছিল। ক্লিয়ার হচ্ছে? বুঝতে পারছি? তাহলে প্রথম যে ঘটনা মানবাধিকার, প্রথম আইনের ধারণা নেয় কোথায়? ম্যাগনা কার্টা। কত সাল? তারপরে দ্বিতীয় ঘটনা কি? 1628 পিটিশন অফ রাইটস। এইগুলোই পয়েন্ট হবে, এই কোশ্চেন গুলোই আসবে। আর দেখবি তোদের কাছে কতটা ইজি হয়ে যায় পরীক্ষার সময়। তারপরে ঘটনা মনে আছে? 1689 হচ্ছে কি? ন্যাচারাল রাইট। 1689 দার্শনিক জন লকের মতে মানুষের জীবন, স্বাধীনতা এবং সম্পত্তির অধিকার হলো প্রাকৃতিক অধিকার, যা কোনো রাষ্ট্র কেড়ে নিতে পারে না। এই ধারণা থেকে জন লকের লেখা বইটার নাম কি? টু ট্রিটিজেস অফ গভর্নমেন্ট। টু ট্রিটিজেস অফ 1689। ঠিক আছে? অসুবিধা আছে? টু ট্রিটিজেস অফ গভর্নমেন্ট। ওকে, তাহলে এই রাইটের কথা, ন্যাচারাল রাইটস এর কথা কে দেয়? জন লক। তারপরে গিয়েই কিসের? ইউএস ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স। তাহলে ইউএস, আমেরিকার স্বাধীনতা যুদ্ধ কত? 1776। আমেরিকার স্বাধীনতা যুদ্ধও কিন্তু এই ধারণা আছে। টমাস জেফারসনের লেখা এই ঘোষণাপত্রে সুস্পষ্টভাবে সকল মানুষের জন্মগত সমতা এবং অবিচ্ছেদ্য স্বাধীনতার কথা বলা হয়েছে। অবিচ্ছেদ্য স্বাধীনতার কথা বলা হয়েছে কোথায়? ইউএস ডিক্লারেশন। তাহলে এইখানে 1776 আমেরিকার স্বাধীনতা যুদ্ধ। তাহলে এই অবধি কটা বললাম। প্রথম পয়েন্ট কি শুরু করব? ম্যাগনা কার্টা। কত? 1215। দ্বিতীয় পয়েন্ট পিটিশন অফ রাইট 1628। 3 নম্বর 1689 ন্যাচারাল রাইটস, প্রাকৃতিক অধিকারের কথা বলে জন লক। তারপরে 1776 আমেরিকার স্বাধীনতা যুদ্ধ। এরপরে কি আছে? 1789 কি?
ফরাসি বিপ্লবের কিসের ধারণা পাই আমরা? ফরাসি বিপ্লবের কিসের ধারণা পাই? সাম্য, মৈত্রী, স্বাধীনতা। সাম্য, মৈত্রী, স্বাধীনতার কথা ফরাসি বিপ্লবে পাওয়া যায়। ঠিক আছে, এটা বিরাট ইম্পর্টেন্ট, গোটা ইউরোপ চেঞ্জ হয়ে গেছিল এতে সবার মধ্যে। এই যে ফরাসি ফ্রেঞ্চ ডিক্লারেশন অফ দ্য রাইটস অফ ম্যান 1789, ফরাসি বিপ্লবের এই যুগান্তকারী ঘোষণাপত্রে মানুষের স্বাধীনতা, সাম্য এবং ভ্রাতৃত্ববোধের অধিকারকে সার্বজনীন স্বীকৃতি দেয়। এর ফলে গোটা ইউরোপে এই সার্বজনীন যে স্বাধীনতা, সাম্যের প্রচার হয়ে যায়। তাই গোটা ইউরোপ এখনো পর্যন্ত সবাই সমান, মানে এরকম একটা ধারণা ওদের মধ্যে আছে। ওদের ওখানে খুব গরিব নেই, খুব বড় লোক নেই। ইউরোপে ওটা কালচার, ইউরোপে ওটা এক লেভেলে থাকে সব, এটা ম্যাক্সিমাম। ওখানে মধ্যবিত্ত শ্রেণীটাই সব থেকে বেশি, মানে সবাই এক লেভেল, খুব গরিবও দেখা যায় না ইউরোপে। গোটা ইউরোপে এই ব্যাপারটা, এই ধারণা নেয় কোথা থেকে? ফ্রেঞ্চ রেভলিউশন থেকে। ঠিক আছে, কবে ফরাসি বিপ্লব? 1789। 1789। তাহলে হয়ে গেল আমরা 5টা পয়েন্ট হয়ে গেল। 5টা পয়েন্ট। আবার প্রথম পয়েন্ট কি? ম্যাগনা কার্টা। ম্যাগনা কার্টা কত? 1215। দ্বিতীয় পিটিশন অফ রাইট কত? 1628। 3 নম্বর 1689 ন্যাচারাল রাইটস। তারপরে 1776 আমেরিকার স্বাধীনতা, তাই তো? তারপরে 1789 ফরাসি বিপ্লব। অসুবিধা আছে? পারা যাবে। তারপরে গিয়ে লিগ অফ নেশন, ইউএন চার্টার 1920 থেকে 1945। আমরা লিগ অফ নেশনের কথা শুনেছি। লিগ অফ নেশন 1920-তে তৈরি হয়। লিগ অফ নেশন কি হয়? প্রথম ধারণা যে সব দেশগুলো একটা জায়গায় আসবে, কিন্তু সেটা হয়নি। দিয়ে আবার দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়। প্রথম বিশ্বযুদ্ধের পরে লিগ অফ নেশন হয় 1920-তে, কিন্তু লিগ অফ নেশনের পরে দেখলো যে না, সবাই একসাথে সব দেশ হয়নি, আবার যুদ্ধ হলো, দ্বিতীয় বিশ্বযুদ্ধ 1939 থেকে 45। তখন 45-এর পরে আবার কি তৈরি হলো? সম্মিলিত জাতিপুঞ্জ, ইউএনও। লিগ অফ নেশনের পরিবর্তে কি তৈরি হলো? ইউএনও। বুঝতে পেরেছো কি বললাম? এই ঘটনাটা আমরা জানি। এর পরে গিয়ে লাস্ট যেটা আছে সেটা হচ্ছে ইউএনএ, ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস। এটা দিয়ে আমি শুরু করেছিলাম। এটা দিয়ে আমি কি শুরু করেছিলাম? যে ইউডিএইচআর, এটা শর্ট কোশ্চেন আসবে। ইউডিএইচআর বলতে কি বোঝো? ইউনিভার্সাল, ইউ দিয়ে কি? ইউনিভার্সাল। ডি দিয়ে কি? ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস, এইচআর। অসুবিধা আছে? ইউডিএইচআর যদি বলে তাহলে তোমরা পারবে তো? তাহলে ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস কবে? 1948-এর 10 ডিসেম্বর। 1948-এর 10 ডিসেম্বর গোটা বিশ্বে একটা মানবাধিকার নিয়ে একটা ঘোষণাপত্র জারি হয়। মানবাধিকার নিয়ে ঘোষণাপত্র, যে মানুষের অধিকার, নাগরিকদের অধিকার দিতেই হবে, মানে স্বাভাবিক অধিকার তো দিতেই হবে, সঙ্গে সামাজিক, অর্থনৈতিক এই অধিকারগুলোকে কি করতে হবে? সুরক্ষিত করতে হবে। বুঝতে পেরেছো কি বললাম? সামাজিক, রাজনৈতিক অধিকার, সঙ্গে কি কি? সঙ্গে নাগরিকদের অর্থনৈতিক অধিকারকেও কি করতে হবে? সুরক্ষিত করতে হবে। এটা কোন ডিক্লারেশনে বলা হয়েছে? ইউডিএইচআর। ঠিক আছে, সার্বজনীন ঘোষণাপত্র, সার্বজনীন ঘোষণাপত্র। ঠিক আছে, অসুবিধা আছে? পারা যাবে তাহলে? এই 7টা পয়েন্ট আমাদের হয়ে গেল। 1948 সালের 10ই ডিসেম্বর জাতিসংঘ সার্বজনীন মানবাধিকার ঘোষণাপত্র গ্রহণ করে, যা আধুনিক মানবাধিকারের মূল ভিত্তি। অল হিউম্যান বিইংস আর বর্ন ফ্রি। ঠিক আছে, মানুষ জন্মগতভাবে কি? স্বাধীন, স্বাধীন অ্যান্ড ইকুয়াল ইন ডিগনিটি অ্যান্ড রাইটস। ডিগনিটি মানে মর্যাদা এবং অধিকার, অধিকার যেন সমানভাবে ভোগ করতে পারে, মর্যাদা এবং অধিকার যেন সবাই সমানভাবে ভোগ করতে পারে। বুঝতে পেরেছো? অসুবিধা আছে? তাহলে পারা যাবে? তাহলে হয়ে গেল আমাদের। এই দেখো ইউএনওর সাধারণ সভা, এরকম ভাবে সবাই যায়। একটা দেশ থেকে কজন যেতে পারে? সর্বাধিক 5 জন। এগুলো তোমাদের মুখস্থ মোটামুটি আছে, অসুবিধা নেই। তারপরে ক্রিটিসিজম, সমালোচকদের মতে মানবাধিকারের ধারণাটি মূলত কি? পাশ্চাত্য মূল্যবোধ। কোথা দিয়ে তৈরি হয়েছে? পাশ্চাত্য থেকে এসছে। তাহলে পাশ্চাত্য মূল্যবোধ ও ব্যক্তি স্বাতন্ত্র্যবাদের উপর নির্ভরশীল, যা সর্বদা তৃতীয় বিশ্বের জন্য উপযুক্ত, যা সর্বদা তৃতীয় বিশ্বের জন্য উপযুক্ত, উপযুক্ত নয়। তৃতীয় বিশ্বের দেশগুলো কোথায়? আমি পড়তে ভুল করছি। তৃতীয় বিশ্বের জন্য উপযুক্ত নয়। পাশ্চাত্যরা কোন দেশ? ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি, ইউরোপ, আমেরিকা, এরা। এখান থেকে যেটা তৈরি হয়েছে সেটা কি তৃতীয় বিশ্বে কি কাজ করবে? তৃতীয় বিশ্বের দেশগুলো কারা? যারা আফ্রিকার দেশ, একদম অনুন্নত দেশ, সেখানে কিন্তু মানবাধিকার এরকম ভাবে কাজ করবে না যেটা ওরা বানিয়েছে। বুঝতে পেরেছো? এখানে আগে খেতে পাবে, তারপর তো মানবাধিকার নিয়ে ভাববে। খেতেই পাচ্ছে না তো কি করবে? বাচ্চারা তো কাজ করবেই। যদি তুমি ছোটবেলা থেকে খেতেই না পাও, তাহলে তোমাকে কি করতে হবে? তুমি কলকারখানাতেও কাজ করবে, তাহলে তোমার মানবাধিকার রক্ষা হবে কি করে? বুঝতে পেরেছো কথাটা কি বললাম? তাই তৃতীয় বিশ্বে এই জায়গাটা খাটে না। এটা সমালোচনা করলাম। তারপরে আন্তর্জাতিক স্তরে মানবাধিকার লঙ্ঘনের ক্ষেত্রে কঠোর শাস্তির ব্যবস্থা বা নিরপেক্ষ প্রয়োগকারী সংস্থার যথেষ্ট অভাব রয়েছে।
এটা ক্রিটিসিজম। বুঝতে পেরেছো কি বললাম? সীমাবদ্ধতা। তারপরে গিয়ে বিভিন্ন দেশের নিজস্ব সংস্কৃতি, ধর্ম ও ঐতিহ্যের সাথে সার্বজনীন মানবাধিকারের ধারণা অনেক সময় সরাসরি সংঘাত দেখা দেয়। তাহলে সমালোচনা করা যাবে, ক্রিটিসিজম লেখা যাবে। এরপর উপসংহার এসো। উপসংহারে আমরা আবার লিখবো ভালো ভালো কথা। নানাবিধ সমালোচনা থাকা সত্ত্বেও মানবাধিকারের বিবর্তন একটি চলমান ও ইতিবাচক প্রক্রিয়া। বিশ্বজুড়ে মানব মর্যাদা, সাম্য ও স্বাধীনতা রক্ষায় এটি অপরিহার্য রক্ষা কবচ। আজকের ক্লাস শেষ। বুঝতে পেরেছো? তাহলে মানবাধিকারের বিবর্তন, এই ক্লাস থেকে কি পড়বো আমরা? মানবাধিকারের বিবর্তন। আর হচ্ছে মানবাধিকারের মিনিং মানে অর্থ কি, বুঝতে পেরেছো? মেন কোশ্চেন হচ্ছে বড়তে 10 নম্বরে পড়ে কি মানবাধিকারের বিবর্তন। মানবাধিকারের বিবর্তন তাহলে আমরা বলতে গেলে ভূমিকা তো পারবো। ভূমিকার পরেই আমরা কটা পয়েন্ট দেবো? 7টা পয়েন্ট। 7টা পয়েন্টে প্রথম পয়েন্ট কি? ম্যাগনা কার্টা 1215। দ্বিতীয় পয়েন্ট পিটিশন অফ রাইট 1628। 3 নম্বর ন্যাচারাল রাইট 1689। তারপরে 4 নম্বর আমেরিকা স্বাধীনতা 1776। তারপরে 1789 ফরাসি বিপ্লব। তারপরে 1920 থেকে 1945। হ্যাঁ, লিগ অফ নেশন। লিগ অফ নেশন থেকে ইউএন চার্টার। লিগ অফ নেশন থেকে ইউএন চার্টার, এটা হয়ে গেল। আর লাস্ট হচ্ছে ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস 1948-এর 10 ডিসেম্বর। মুখস্থ হলো? বোঝা যাচ্ছে? কঠিন মনে হচ্ছে? হ্যাঁ, ঠিক আছে। এবার কলেজে যে ক্লাস করবি তাহলে বুঝতে পারবি। বুঝতে পারছো? এগুলো সব ফাঁকি মেরে বেরিয়ে চলে যাবে। যাই হোক, দেখা যাক কি হয়। তো এই অবধি থাক, এইভাবেই আমরা পড়বো। নোটস নিয়ে ভেবো না। 10 নম্বরের নোটস লেখা এমনি শিখে যাবে, মুখস্থ হয়ে যাবে। বুঝতে পেরেছো? আর ফার্স্ট সেমিস্টারে সব থেকে ভালো রেজাল্ট করো, দেখবে নিজেকে আর নামাতে ইচ্ছা করবে না। ফার্স্ট সেমিস্টারটা মন দিয়ে পড়ো, বাকি সেমিস্টারগুলো এমনি হয়ে যাবে দেখবে। ফার্স্ট সেমিস্টারের রেজাল্টটাই গোটা কলেজ দেখে। তো ফার্স্ট সেমিস্টারের রেজাল্টটা কবে বেরোবে? সেকেন্ড সেমিস্টার হয়ে যাবে তার তখন, সেই টাইমে। তারপরে সেকেন্ড সেমিস্টার হয়ে যাচ্ছে, তারপরে গিয়ে রেজাল্ট বেরোচ্ছে। বার্ডন ইউনিভার্সিটির পিছিয়ে ঝিমিয়ে থাকে। তো রেজাল্ট বেরোবে যখন, তখন তোমরা হয়তো সোশ্যালের আগে রেজাল্ট বেরিয়েছে, আর সেখানে তোমরা রেজাল্টের নাম্বার দেখা যাচ্ছে আর বিশাল, কে কে কত নাম্বার পেয়েছিস রে। তাই চেষ্টা করো। তো আমাকে কাজে লাগিয়ে নাও। আমি তো বললাম, আগের দিন তো বলেছি যে তানিশা ফোন করেছিল,